ওই সময় আন্দোলনটাকে টিকিয়ে রাখার জন্য আমি মনে করি ইসলামী ছাত্র শিবির একক ভূমিকা রেখেছে। চাপাই থেকে তারা ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে তারা মানে মেসেজ আদান প্রদান করতেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আনার জন্য। আমরা উল্লেখযোগ্য দুটো বিষয়, একটা হচ্ছে যে 6 জন সমন্বয়ক তো গ্রেপ্তার হয়ে গেছে, তখন তো তারা আবার বিবৃতি দিয়েছে যে আন্দোলন বন্ধ, একটা বিষয়। আর একটা হচ্ছে যে নেট তো বন্ধ করে দিচ্ছে। এই দুইটার সময় আপনারা কিভাবে মানে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেছিলেন, বা নেট চালানোর ব্যাপারটা একটু বলবেন। এখানে হলো যে নেট যখন বন্ধ হয়ে গেছে, আমরা নেট বন্ধ হওয়ার পরে আমাদের এই প্রথম 1 দিন 2 দিন খুবই কষ্ট হয় সবার নাম্বার সারা বাংলাদেশকে কানেক্ট করা। আমরা আমাদের ওই সময় যিনি শিবিরের দপ্তর সম্পাদক ছিল, বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ওনার স্পেশাল দায়িত্ব ছিল যে সারা বাংলাদেশকে কানেক্ট করতে হবে যে কোনো মূল্যে। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে একজনকে ধরে এক জেলাকে ধরে আরেক জেলা, এরকম নানা কষ্ট করে কয়েকদিনের ব্যবধানে আমরা পুরো অনলাইন অফলাইনে যোগাযোগটাকে আমরা কানেক্ট করি। এই কানেক্টটা এরকম যে আমার পক্ষ থেকে যোগাযোগটা বিচ্ছিন্ন, কারণ আমি যোগাযোগ করলে গ্রেফতার হয়ে যেতে পারি, এরকম একটা আতঙ্ক ছিল। আমার টাইমটা ফিক্সড ছিল যে ফজরের নামাজের পরে আমি নির্দেশনা প্রদান করব, এবং এই সময় অল্প কয়েকজন ভাইয়ের সাথে আমি 5-7 জন ভাইয়ের সাথে যোগাযোগ করবো। 5-7 জন ভাই সারা দেশে তাদের সিদ্ধান্ত, আমার শিবিরের কেন্দ্র সভাপতির কী সিদ্ধান্ত এটা পৌঁছায় দেবেন। এভাবে করে আমরা দেখা যাচ্ছে যে এই যে বললাম যে 15 কিলো চলে গেছি, 10 কিলো ভিতরে চলে গেছি, যাওয়ার পরে সেখানে 10 মিনিট থেকে কথা বলে কি কি নির্দেশনা। আর আরেকটি কাজ করতাম যে আমার সাথে একজন ভাই থাকতেন, আমার নির্দেশনাগুলো তাকে লিখে দিতাম যে এই কথাগুলো এই ভাইয়ের কাছে পৌঁছায় দিয়ে আসতে হবে। 2-3 জন ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়া হতো, ওনারা আবার এরকম করে করে, যদিও প্রসেসটা স্লো ছিল, কিন্তু এর মধ্য দিয়ে আমরা আন্দোলনটাকে সফল করার জন্য চেষ্টা করছি। যেন আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে ছাত্র জনতা, আমরা ক্ষতিগ্রস্ত হব, এটা আমাদের ওই সময় মাথায় ছিল। তবে আমরা এটাও বলছি যে আমাদের কিন্তু ভয় ছিল না। আমাদের একজন ভাও আমি দেখি নাই মুখ এত ক্লান্ত, এত বেশি পরিশ্রম করছেন, কিন্তু তাদের ভিতরে ভীতি কাজ করে নাই, তারা আশা, সবসময় আশাবাদী ছিল। কাজে এইভাবে করে এই আন্দোলনটা সফল হয়। এবং এখানে আরেকটা বিষয় বলি, যেটা না বললেই নয়, এই আন্দোলনটা আসলে কোনো একক মানে ছাত্র সংগঠনের না, এটা আমরা বারবার বলে আসছি। এখানে আমরা কতজন, সকল ছাত্রদেরকে আমরা মাঠে দেখেছি, সকল ধরনের জনতাকে আমরা মাঠে দেখেছি, তারা মাঠে নেমে প্রতিবাদ করছেন। কাজে এই আন্দোলনের সকল ধরনের, সকল প্রতিষ্ঠানের, সকল ছাত্র জনতা। এমনিতে আন্তর্জাতিক মিডিয়াতে খবরগুলো তো প্রচার করাটা অসম্ভব ছিল, তখন তো নেট বন্ধ করে দিয়েছে। যতটুকু শুনেছি বা জনশ্রুতি আছে যে শিবির এই কাজটা করেছে, মানে কিভাবে করলো কাজটা? আন্তর্জাতিক মিডিয়াতে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের নেটওয়ার্ক ব্যবহার করে, বিশেষ করে বলি যে ইন্ডিয়ার কাছাকাছি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের একটা টিমকে আমরা ওই সময়, হঠাৎ আমাদের সিদ্ধান্ত হয় যে নেট বন্ধ, একটা টিমকে আমরা চাঁপাইনবাবগঞ্জে পাঠিয়েছি। চাঁপাই থেকে তারা ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে তারা মানে মেসেজ আদান প্রদান করতেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আনার জন্য আর কি। এটা কিভাবে সম্ভব? এটা হলো যে কারণ ওই জায়গায় তো সার্ভারটা ওপেন ছিল, ইন্ডিয়ান সার্ভার, আর ওটার মাধ্যমে বাইরে যারা বিভিন্ন দেশে থাকেন তাদের কাছে মেসেজগুলো পৌঁছাইতে পারলে তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিয়ে আসতেন। কিন্তু বিদেশের সার্ভার আসলেও ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড বা মানে ভিপিএন পাওয়ার বিষয়টা কিভাবে সম্ভব হলো? এটা হলো ভারতের সাথে যোগাযোগ করতে, হ্যাঁ, মানে এটা হলো যে ইন্ডিয়ান সীমান্তে গেলে ইন্ডিয়ান নেটওয়ার্কটা ব্যবহার করা যায়, আর ইন্ডিয়ান নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে এটা করা গেছে। মানে ইন্ডিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে ইন্ডিয়াকে শাস্তি করলেন, এটা বলা যায় অনেকটা এরকমই আর কি। অনেক কথা আছে যে কথাগুলো হয়তো ইতিহাসে থাকবে না। আমাদের এই ধরনের ভাইরা 24 ঘন্টায় জেগে থাকতেন, যারা হলো যে এই যে ইন্ডিয়ান সীমান্ত বা যারা সোশ্যাল মিডিয়ায় সময় দিতেন স্পেশালি তারা, এবং আমাদের জনশক্তিরা সবাই সচেতন থাকতেন যে একটা নিউজ, আমাদের সমস্যাটা ছিল যে দেশের ভিতরে ইন্টারনালি কমিউনিকেশনটা আমাদের জন্য কষ্টকর ছিল। এরপরে আমরা বিভিন্ন ওয়ে ব্যবহার করে আমরা অনেকটা বলা যায় যে আগের যুগের মতো আর কি, এরকম বলতে পারি যে আমি এক জায়গায় আমাদের ভাইদেরকে ডাকছি, একটা প্লেসে ডাকলাম, ওপেন একটা জায়গায়, ঢাকা থেকে একটু দূরে। ওনারা দেখা যাচ্ছে যে ওই সময় সেনাবাহিনীর কারফিউ চলে, এরকম অবস্থা। এর ভিতরেও তারা রিক্সা ব্যবহার, বিভিন্ন ব্যবহার টেবহার করে হেঁটে, পায়ে হেঁটে আমার সাথে দেখা করার জন্য আসছে যে আমি কি নির্দেশনা দিব,
এরকম মানে অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো স্মৃতি হয়ে থাকবে ইতিহাস। মাঝে মাঝে শুনি, আমরা পোস্টে দেখি আব্দুল কাদের, এমনকি এনসিপির বর্তমান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু কিছু পোস্ট করে, যেটাতে সত্য মিথ্যা তো আন্দোলনকারী আপনারা জানবেন, কিন্তু অনেকে বিভ্রান্ত হয় বা অনেক সময় ট্যাগিং করা হয় আপনাদের বিষয়ে আর কি। আপনারা মানে কি বলে এটাকে, মানে ক্রেডিট নেওয়ার জন্য আপনারা এখন এই কথা বলতেছেন তারা বলে আর কি। আবার আমরা এটাও শুনছি যে এই আব্দুল কাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, গ্রেপ্তার থেকে বাঁচানোর জন্য তাদেরকে আপনারাই ঢাকার বাইরে নিয়ে একটা ভালো জায়গাতে রেখেছেন। আসলে বিষয়টা কি, মানে তারা আসলে কি, তারা কি জানতো যে আপনারা শিবির বা আন্দোলনের বিষয়, বা এখন বা তারা কি চায়? আচ্ছা, প্রথম হলো যে আন্দোলনের ব্যাপারে আমাদের কোনো ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে আমরা কখনোই বলি নাই যে ছাত্র শিবিরের এই আন্দোলনের একক ক্রেডিট আছে। আমাদের বক্তব্য এখনকার যারা দায়িত্বশীল তারা যে বক্তব্য দিচ্ছেন, এবং আমি যখন ছাত্র শিবিরের গত সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলাম 5 আগস্টের পর, আমি একই বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্য ছিল যে এই আন্দোলন হলো সকলের, যারা অংশগ্রহণ করেছেন তাদের এই আন্দোলন। কাজেই যারা শহীদ, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যারা গাজী, তাদের হলো এই আন্দোলনের অবদান, তারাই ক্রেডিট নিতে পারে। এককভাবে কোনো ছাত্র সংগঠন বা কোনো ব্যক্তি এই আন্দোলনের কোনো ক্রেডিট নাই। হয়তো ভূমিকা কম বেশি থাকতে পারে, কিন্তু আন্দোলনের পুরো ক্রেডিট নেওয়ার দাবি রাখে হলো এই যারা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা ত্যাগী, যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন এখনও আছে তারা, আমি এটা মনে করি। আর দ্বিতীয়ত হলো যে আব্দুল কাদের সহ যাদের ব্যাপারে কথা আসছে, তাদের ব্যাপারটা এতটুকু আমি বলতে পারি যে তারা আমাদেরকে যদি কোনো অভিযোগ করে থাকেন, এটা কিভাবে করেন আমি জানি না, তবে এই আন্দোলনের সবার অংশীদারিত্ব স্বীকার করা উচিত। তাদের ভূমিকা নিঃসন্দেহে ভালো, তারা সামনে থেকেই রিস্ক নিয়ে ভূমিকা রেখেছেন। আর ইসলামী ছাত্র শিবির তাদেরকে আমি মনে করি যে পুরো আন্দোলনের সময় সকল ধরনের সাপোর্ট দিয়ে গেছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন তো আছে বা করে যে ইসলামী ছাত্র শিবিরকে আমরা 5 আগস্টের পরে দেখতেছি, চিনতেছি, মিডিয়াতে আছে, কিন্তু 5 আগস্টের পরে আন্দোলন চলছে, তখন কেন ছাত্র শিবির হলো না? মানে এটা কারণটা কি ছিল? আচ্ছা, আরেকটা বিষয় বলি যে এই আন্দোলনের যারা মানে স্পেশালি আব্দুল কাদের সহ যারা মানে নাহিদ সহ যারা হলো যে প্রশাসনের হেফাজতে ছিল বা তাদেরকে প্রশাসন গ্রেফতার করেছিলেন, তারা হলো যে প্রশাসনের কাছে তারা একটা জবানবন্দিও দিয়েছিলেন। এটা কী ছিল আমি জানি না, মানে ওটা আমি জানার চেষ্টা করি নাই। কিন্তু ওই সময় আন্দোলনটাকে টিকিয়ে রাখার জন্য আমি মনে করি ইসলামী ছাত্র শিবির একক ভূমিকা রেখেছে, এবং এটাকে অস্বীকার করাটা আমি মনে করি যে মিথ্যাচার হবে। কারণ যখন কেউ মাঠে নাই তখন ছাত্র শিবির মাঠে থাকার জন্য চেষ্টা করেছেন। কাজেই যারা আমাদের শিবিরকে অভিযোগ করেন নানাভাবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু আমি চাই না যে তাদেরকে বিশেষ সমালোচনা তাদের করা। তবে এতটুকু বলতে চাই যে এই আন্দোলনে ছাত্র শিবিরের অবদান অনেক বেশি, ছাত্র শিবিরের ত্যাগ অনেক বেশি, ছাত্র শিবিরের সকল জনশক্তি মাঠে ছিল।